হ্যালো, 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 আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সবাই কেমন আছো? এই তো অনেক মানুষ জয়েন করে ফেলেছে। অনেকদিন পর তোমাদের সাথে দেখা, তাই না? একটা লম্বা সময় হচ্ছে আমরা শুধু আ তোমাদের যখন ক্লাসটা শেষ হইছে তারপরে হচ্ছে আমরা শুধু এক্সাম নিচ্ছিলাম। সো যারা আমাদের সাথে ছিলা, আমাদের ব্যাচে যারা ছিলা, তোমরা এক্সাম দিয়েছো বাট তোমাদের সাথে ওইভাবে এখন দেখা হয় নাই। এলজিবি এর ক্লাসের পরে। তো ভাবলাম যে কি পড়াশোনা হচ্ছে না হচ্ছে লাস্ট মোমেন্টে এসে তোমাদেরকে কিছু সাজেশন দেয়া দরকার, কিছু বিষয় মনে করিয়ে দেওয়া দরকার এবং কিছু গাইডলাইন দেওয়া দরকার যেগুলো ফলো করে তোমরা মানে লাস্ট মোমেন্টে মাথাটাকে ঠান্ডা রাখতে পারো, তাই না? তো ফেসবুকে হচ্ছে যারা আছো একটু ফেসবুক থেকে একটু কমেন্টগুলা করো এবং তোমরা যারা অ্যাপে জয়েন করেছো ওকে। তো যারা হচ্ছে অ্যাপে জয়েন করেছো আমাদের সাথে, অ্যাপ থেকে একটু অনুরোধ করব তোমরা একটু ফেসবুকে গিয়ে একটু চাইলে ভিডিওটা শেয়ার করে দিয়ে আসতে পারো। যাতে হচ্ছে তোমার ওসিলাতে আরো অনেক শিক্ষার্থীরা, তোমার বন্ধু-বান্ধব ওরা যাতে হচ্ছে এই গাইডলাইনটা পায়, এই কথাগুলো যাতে শুনতে পারে, যাতে করে তারাও একটু উপকৃত হয়। এইটুকু উপকার করলে তো কোনো ক্ষতি নাই, তাই না? সো একটু যাও, সবাই সালাম দিচ্ছে। ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। অসংখ্য মানুষ জয়েন করেছে। আমি নাম বলে শেষ করতে পারতেছি না। আমি বেশি কথা বলব না। খুবই অল্প সময়ের ভিতরে হয়তোবা আধা ঘন্টাও লাগবে না। আধা ঘন্টার ভিতরেই হচ্ছে আমি এই যে অনেকের সিলেবাস শেষ বাট খুব টেনশনে আছে, ওই টেনশনটা দূর করে দেব আজকে। ফাইনাল মোমেন্টে কিছু কথাবার্তা আজকে শেয়ার করব। সো আধা ঘন্টার ভিতরেই আমি প্যাক আপ করে ফেলবো। সো বেশি সময় নেব না। একটু মনোযোগ দিয়ে সবাই থাকো। আর হ্যাঁ, আমার একটা অনুরোধ একটু রাখো। একটু ফেসবুকে যাও। ফেসবুকে গিয়ে একটু শেয়ার করে দিয়ে আসো, হ্যাঁ? আর যারা ইউটিউবে দেখবা তারা তো অবশ্যই ইউটিউবে দেখবাই। সেটা তো বলার কিছু নাই। বাট ফেসবুকে যারা তাই না? তো একটু যাও। এই যে আমি হচ্ছে ফেসবুকে অনেকের কমেন্টগুলো দেখতে পাচ্ছি। ওকে। হ্যাঁ, অনেকের কমেন্টই দেখতে পাচ্ছি এখানে। নাইমুর জয়েন করেছে। ঠিক আছে। এইগুলা পড়লেই কি এনাফ? এইগুলা পড়লেই এনাফ বলতে এটা তুমি কখন বলবা জানো? যখন তুমি তোমার পড়াশোনা সব শেষ, লাস্ট মোমেন্টে এই কটা পড়লেই হয়ে যাবে। এই যে আমরা যেগুলো এখানে দেখায় দেব। ঠিক আছে? ৫০০ এমসিকিউ আছে, ১০০ জ্ঞানমূলক, ১০০ অনুধাবনমূলক, যেটা ইতিমধ্যেই হচ্ছে আমাদের পেইড স্টুডেন্টরা পেয়ে গেছে। বাট আমরা চিন্তা করে দেখলাম যে না, শুধুমাত্র পেইড স্টুডেন্টদেরকে তো আমরা হচ্ছে ভালো করে পড়াইছি। এলজিপিএ কোর্সে ভালো করে পড়াইছি। ওদের প্রিপারেশন তো হয়েই গেছে। বাট ওভারঅল যে আরো অসংখ্য শিক্ষার্থী আছে, অসংখ্য শিক্ষার্থী যারা আছে, তারাও যাতে একটু উপকৃত হয়, তাদের জন্য লাস্ট মোমেন্টে ভাবলাম যে তাদেরকেও হচ্ছে এই ব্যাপারগুলো আমি একটু দিয়ে দেই। ঠিক আছে? সো ৫০০ এমসিকিউ, ১০০ জ্ঞানমূলক, ১০০ অনুধাবনমূলক, এই ব্যাপারগুলো থেকে তোমাদের প্রচুর পরিমাণে কিন্তু কমন চলে আসবে। ওকে, আমি এখানে আর বেশি কথা বলব না। একেবারে বিজিএস এর সুপার সাজেশন আজকে তোমরা পেয়ে যাবা এবং এই সাজেশনের পাশে গাইডলাইনটা পাবা হচ্ছে ফ্রি। বুঝতে পারছো? গাইডলাইনটাও পাবা একদম ফ্রিতে। চলো আমরা আলোচনা শুরু করে দেই। প্রথমত হচ্ছে একটু কমেন্ট করে জানাও, যে যেখান থেকে দেখতেছো, ফেসবুক, ইউটিউব, অ্যাপ, যে যেখান থেকে দেখতেছো না কেন, একটু কমেন্ট করো যে তোমরা এখন কেমন অনুভব করতেছো। কেউ আসছো যারা খুবই আত্মবিশ্বাস অনুভব করতেছো, ইয়েস, পরীক্ষায় প্রশ্ন যেভাবে আসুক না কেন আমি উত্তর করতে পারবোই, আমার কোনো ধরনের সমস্যা হবে না, এরকম কেউ ফিল করতেছো। কেউ এমন হতে পারে কিছুটা হতাশা ফিল হচ্ছে যে আসলেই কি আমি পারবো, যেমন একটু আগের জন্য কমেন্ট করতেছিল যে সিলেবাস তো শেষ করেছি বাট আসলেই আমি সব পারবো কিনা সেই কনফিডেন্সটা আমি এখনো পাচ্ছি না। এইটা একটা বড় ধরনের সমস্যা। সো একটা আত্মবিশ্বাসী, একটা হতাশ, আবার কেউ মোটামুটি ভালো, মোটামুটি ভালো ফিল করতেছে, কেউ অনেকটাই কনফিউজ যে আসলে এক্স্যাক্টলি কি হবে। তো কার কোন অবস্থা একটু একটু ছোট্ট করে জানাও। এই যে কেউ হতাশ, কেউ বলতেছে হতাশ, কেউ আছে মৃদুল বলছে আমি ভেরি কনফিডেন্ট, হ্যাঁ আই এম ভেরি কনফিডেন্ট। তারপর হচ্ছে কেউ সি নাম্বার বলতেছে, কেউ মোটামুটি এটাকে বলতেছে। আবার কনফিউজড আছে কেউ যে আসলে কি হবে না হবে সে এখন পর্যন্ত ঠিকঠাক বুঝে উঠতে পারতেছে না। তো তোমার অবস্থা যাই হোক না কেন, এর একটাই সমাধান, টেবিলে বসে যাবা। এর একটা সমাধান কি? টেবিলে বসে যাও। তোমার যদি মনে হয় কনফিডেন্স কম, টেবিলে বসে যাও, কিছু পড়তে শুরু করো। তোমার যদি মনে হয় যে আমি হতাশ, টেবিলে বসে যাও, কিছুটা পড়তে শুরু করো। তোমার যদি মনে হয় যে আমি কনফিউজ, আবারও টেবিলে বসে যাও। সো টেবিলে বসে এখন থেকেই তোমার এসএসসি পরীক্ষার জন্য প্ল্যান সাজাও। এখন থেকেই যেগুলোতে তুমি পিছায় আসো সেগুলো বেশি করে সময় দিয়ে পড়ে ফেলো। দেন তোমার কনফিডেন্স গ্রো করবে, যে কোনো ধরনের সমস্যা থেকে তুমি কিন্তু বেরিয়ে আসতে পারবা। সো এই হচ্ছে তোমার অবস্থা। এবার আমরা চলে যাব তোমাদের সিলেবাসটাতে এবং কিছু গুরুত্বপূর্ণ টপিক তোমাদের সাজায় দেব। একটা স্পেশাল সাজেশন তোমরা পাবা, টপিকগুলো তোমাকে আমি সিলেক্ট করে দেব।
আমাদের হচ্ছে টোটাল 6টা অধ্যায়, দ্বিতীয়, তৃতীয়, ষষ্ঠ, দশম, একাদশ আর ত্রয়োদশ। দ্বিতীয় অধ্যায়টা হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা, এখান থেকে তো মাস্ট প্রশ্ন আসবেই আমরা জানি। তৃতীয় অধ্যায় থেকেও মাস্ট প্রশ্ন, মানে সবগুলো অধ্যায় থেকেই প্রশ্ন আসবে। বাট আমি হচ্ছে তোমাদেরকে যেটা বলবো যে কোন অধ্যায়ের প্রশ্নগুলো অ্যান্সার করলে তুমি বেশি নম্বর পাবা, আমি এটা সিলেক্ট করে দিতে চাই। প্রথমত এই অধ্যায়টা থেকে যেই প্রশ্ন আসুক না কেন, তুমি যদি অ্যান্সার করতে পারো সেখানে 10-এ 10 নম্বর পাওয়ার পসিবিলিটি আছে। এমন আছে না, ধরো 3টা প্রশ্ন তোমার অপশনে আছে, 3টা প্রশ্নই তুমি জানো, তখন তোমাকে লিখতে হবে ওইটা যেটা লিখলে বেশি নম্বর পাওয়া যায়। সো ওই অধ্যায়গুলো কি, তৃতীয় অধ্যায় থেকে যেই প্রশ্নই আসুক না কেন সেটা তুমি লিখলে ফুল নম্বর পাবা। সো চেষ্টা করবা তৃতীয় অধ্যায়ের প্রশ্ন কোনোভাবে যাতে স্কিপ না হয়ে যায়। সেম অ্যাজ ষষ্ঠ অধ্যায়, এটা থেকেও লিখলে মোটামুটি 9-10 পাবাই তুমি। কোনো কোনো ক্ষেত্রে 10 মিস হতে পারে, বাট 9 মিস হবে না। বুঝতে পারছো? এটা থেকেও তুমি এই ব্যাপার করে পাবা। আরেকটা অধ্যায় আছে, একাদশ অধ্যায়, অর্থনৈতিক নির্দেশের সমূহ এবং বাংলাদেশের অর্থনীতির প্রকৃতি। এখান থেকেও মাঝে মাঝে এমন প্রশ্ন আসে যেটা লিখলে তুমি 9 বা 10 আউট অফ 10 পাওয়ার পসিবিলিটি আছে। এর বাইরে যে প্রশ্নগুলো আছে, যে অধ্যায়গুলো আছে, ধরো এটা থেকে যত ভালো লিখো না কেন, কোনো কোনো টিচার ইচ্ছা করে 1 নাম্বার কম দিয়ে দেয়, যে ইতিহাস লিখছে আর কি এমন হবে, 2 নাম্বার কম দিয়ে দেয়। সেম অ্যাজ ফর এইটা। আচ্ছা, এটা থেকেও মাঝে মাঝে কিন্তু ফুল নাম্বার পাওয়া যায়। মাঝে মাঝে ফুল নাম্বার পাওয়া যায়। বাংলাদেশের পরিবার কাঠামো এবং সামাজিকীকরণ, এটা থেকে উত্তর করলেও দেখা গেছে ইচ্ছা করে 1-2 নাম্বার কমায় দেয়। সো তুমি চেষ্টা করবা মাঝখানে যে 4টা অধ্যায় আছে এই 4টা থেকে বেশি অ্যান্সার করতে। তোমার তো উত্তর করতে হবে 5টা প্রশ্নের, সো 4টা থেকে 4টা প্রশ্ন দিয়ে দিলা, তাহলে তো বেশি নম্বর পাবা, আরেকটা তো থেকে যাবে। ঠিক আছে? সো প্রশ্ন করার সময় কোন অধ্যায়ের প্রশ্ন তোমার প্রশ্ন সবই কমন পড়বে, এটা বলে দিচ্ছি, তোমার প্রশ্ন সবই কমন পড়বে, বাট তুমি কোনটা অ্যান্সার করলে বেশি নম্বর পাবা এটা তোমাকে সিদ্ধান্ত নিতে হবে। ওকে, আমাদের সিলেবাস আমরা দেখে নিলাম। এবার আমরা গুরুত্বপূর্ণ কিছু টপিক আমরা জানার চেষ্টা করব। টপিকগুলো আসলে কি কি? বাংলাদেশের স্বাধীনতা, এই প্রথম অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ টপিকগুলোর ভিতরে প্রথম যে টপিকটা আছে সেটা হচ্ছে স্বাধীনতা যুদ্ধ পরিচালনায় মুজিবনগর সরকারের ভূমিকা মূল্যায়ন। তার মানে মুজিবনগর সরকার সম্পর্কে কিছু ধারণা তোমার থাকা দরকার। এখান থেকে প্রশ্ন আসার পসিবিলিটি বেশি, বা খ নাম্বারের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। মুক্তিযুদ্ধে বিভিন্ন রাজনৈতিক দল, ছাত্র, পেশাজীবী, নারী, গণমাধ্যম, সাংস্কৃতিক কর্মী, সাধারণ মানুষের ভূমিকা, এখান থেকেও প্রশ্ন আসে। এটাও গুরুত্বপূর্ণ একটা অধ্যায় বা গুরুত্বপূর্ণ টপিক। বাংলাদেশের স্বাধীনতার আনুষ্ঠানিক যাত্রা সম্পর্কে তুমি জানতে পারবা। জানতে পারবা বলতে এখান থেকেও এটা একটা গুরুত্বপূর্ণ টপিক। আচ্ছা, এখানে জানতে পারবা কেন লিখে দিয়েছে জানো? ধরো আমরা আমাদের প্রত্যেকটা ক্লাসের শুরুতে যে আমরা টপিকগুলো লেখা থাকে না, ওইখান থেকে টপিকগুলো নিয়ে এখানে বসানো হয়েছে, তাই এখানে জানতে পারবাটা চলে আসছে। আরেকটা হচ্ছে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ে বিশ্ব জনতার দৃষ্টি এবং বিভিন্ন দেশের ভূমিকা, এগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ। তার মানে আমরা কি কি পাইলাম? মুজিবনগর সরকার গুরুত্বপূর্ণ, স্বাধীনতা যুদ্ধে বিভিন্ন গোষ্ঠীর ভূমিকা এটা গুরুত্বপূর্ণ, বিভিন্ন দেশের ভূমিকাটা গুরুত্বপূর্ণ, প্লাস স্বাধীনতার যাত্রা। এই কয়টা টপিক এই অধ্যায় থেকে বেশি গুরুত্বপূর্ণ। সবই গুরুত্বপূর্ণ, তোমরা সবই পড়েছো, ঠিক আছে, সবই পড়েছো, বাট এইগুলো বেশি গুরুত্বপূর্ণ। তৃতীয় অধ্যায়, এই তৃতীয় অধ্যায়ের গুরুত্বপূর্ণ টপিক অনেকগুলো, বাট এখান থেকে আমি আরেকটু ছোট করে তোমাদেরকে বলে দিতে চাই। যেমন ধরো সৌরজগতের গ্রহগুলোর বর্ণনা, এটা খ নম্বরের জন্য গুরুত্বপূর্ণ। বিভিন্ন গ্রহের বর্ণনা খ নম্বরের জন্য, এবং গ ঘতেও আসে। উদ্দীপকে একরকম বলা থাকে, সেটা দেখে দেখে গ আর ঘতে বলা যে এটা কোন গ্রহের কথা বলছে বর্ণনা করো। এইটা খ নাম্বারের জন্য মোটামুটি মাস্ট একটা প্রশ্ন, যে পৃথিবী নামক গ্রহে জীব বসবাসের কারণগুলো কি কি। আমি ক্লাসে কিন্তু দেখাই দিয়েছি কিভাবে এটা উত্তর করতে হয়। এরপর নিরক্ষরেখা, সমাক্ষরেখা, দ্রাঘিমা রেখা, মূল মধ্যরেখা, আন্তর্জাতিক তারিখ রেখা, এগুলোর ধারণা সম্পর্কে তোমার ধারণা থাকতে হবে। এইটার থেকেও প্রশ্ন আসার পসিবিলিটি আছে, তবে এইগুলোর তুলনায় একটু কম। বিশ্বের সময় নির্ণয়ের ক্ষেত্রে কাল্পনিক রেখাগুলোর ভূমিকা বর্ণনা করো, এইটাও মোটামুটি গুরুত্বপূর্ণ। দ্রাঘিমা রেখার ভূমিকাটা এখানে আলোচনা করেছে। ঠিক আছে, বাংলাদেশ এবং পৃথিবীর যে কোনো দেশের সময়ের পার্থক্য, এটা খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে প্রশ্ন চলে আসার পসিবিলিটি আছে। মানে সময় নির্ণয়ের ব্যাপারটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ।
বার্ষিক গতি, আহ্নিক গতির ধারণা, পৃথিবীর উপর এই গতির প্রভাব, এটা একটা গুরুত্বপূর্ণ টপিক। দিবারাত্রির হ্রাস বৃদ্ধির কারণ, খুব গুরুত্বপূর্ণ, খুব গুরুত্বপূর্ণ। একেবারে উদ্দীপকে বলে দেওয়া থাকে যে অমুক জায়গায় গেছে, আগে ভাগে সন্ধ্যা হয়ে গেছে, বলে দেওয়া থাকে। এটা খুবই গুরুত্বপূর্ণ। ঋতু পরিবর্তনের কারণটাও খুব গুরুত্বপূর্ণ, দুইটা গোলার্ধের ভিতরে কেন ঋতু পরিবর্তন হয়, ঠিক আছে। বার্ষিক গতির সাথে বাংলাদেশের ঋতু পরিবর্তন, এই ব্যাপারটাও খুবই গুরুত্বপূর্ণ। তারপর আছে জোয়ার ভাটা এবং জোয়ার ভাটার প্রভাব। জোয়ার ভাটার চাইতে জোয়ার ভাটার প্রভাবটা একটু বেশি গুরুত্বপূর্ণ। এই অধ্যায়টা অনেক বড়, সো অনেক বড় অধ্যায় থেকে আমরা কিন্তু এখানে সিলেক্টিভ কিছু টপিক নিয়ে আসছি। এই টপিকগুলো এখানে বেশি গুরুত্বপূর্ণ, দ্যাটস ওয়াই। ঠিক আছে, তাহলে আমরা এই অধ্যায় থেকেও আমরা বুঝে ফেললাম কি কি জিনিস আমার জন্য গুরুত্বপূর্ণ। সবাই মানে যারা যারা ইউটিউবে দেখতেছো একটু কমেন্ট টমেন্ট কইরো, হ্যাঁ, যে কেমন লাগতেছে বা কি অবস্থা। এরপরে আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য, গুরুত্বপূর্ণ অধ্যায় হচ্ছে ষষ্ঠ অধ্যায়, রাষ্ট্র, নাগরিকতা এবং আইন। এখান থেকে প্রশ্ন আসবেই, এবং শুধু আসবেই না, এখান থেকে তোমাকে অ্যান্সারও করতে হবে, কারণ এখান থেকে অ্যান্সার করলে ফুল নম্বর পাওয়া যায়। এখান থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে রাষ্ট্রের কার্যাবলী, রাষ্ট্রের ধারণা, নাগরিকের ধারণা। এখানে তো সবই আসলে দিয়ে দিছে, বাট আরেকটা গুরুত্বপূর্ণ হচ্ছে আইনের উৎস। আমি কিন্তু আলাদা করে স্টার মার্ক দিয়ে দিছি। এবং সুশাসনের জন্য আইনের প্রয়োজনীয়তা, এটা খ নম্বরের জন্য খুব গুরুত্বপূর্ণ। সেই সাথে হচ্ছে নাগরিকের ধারণা, দায়িত্ব পালন, দায়িত্ব কর্তব্য, এটা হালকা গুরুত্বপূর্ণ। তাহলে মেন গুরুত্বপূর্ণ কি এখানে? রাষ্ট্রের কার্যাবলী। রাষ্ট্রের ধারণাটাও গুরুত্বপূর্ণ। কোন অর্থে জানো? রাষ্ট্রের 4টা উপাদান অর্থে, রাষ্ট্রের 4টা উপাদান ব্যাখ্যা করার অর্থে রাষ্ট্রের ধারণাটাও এখানে খুবই গুরুত্বপূর্ণ। তাহলে এখান থেকে রাষ্ট্রের কার্যাবলী, আইনের উৎস আর সুশাসনের জন্য আইনের প্রয়োজনীয়তা, এইটা আসলে সবচাইতে বেশি। এখনো নাকি কেউ কেউ অনেক অধ্যায় শুরুই করে নাই। তো কবে শুরু করবা? পরীক্ষা তো চলে আসছে ভাইয়া, এখন শুরু না করলে হবে? ওকে, আমরা পরের অধ্যায়ে চলে যাব, জাতীয় সম্পদ এবং অর্থনৈতিক ব্যবস্থা। জাতীয় সম্পদ এবং অর্থনৈতিক ব্যবস্থা খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। অর্থনৈতিক ব্যবস্থার পার্ট থেকে কিন্তু প্রশ্ন চলে আসে, বুঝতে পারছো? যেমন বিভিন্ন দেশের অর্থনৈতিক ব্যবস্থায় যে করতে পারবে লিখে রাখছে। জাতীয় সম্পদের ধারণা, জাতীয় সম্পদের ধারণা এতটাও গুরুত্বপূর্ণ না, এটা হচ্ছে যাই হোক দিয়ে দিছে। আমি হচ্ছে এখান থেকে জাতীয় সম্পদ অপচয় রোধের, এটাও এতটা গুরুত্বপূর্ণ না। এখান থেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে বিভিন্ন অর্থনৈতিক ব্যবস্থার তুলনা। বিভিন্ন অর্থনৈতিক ব্যবস্থা মানে পুঁজিবাদী অর্থ ব্যবস্থা, সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা, মিশ্র, ইসলামিক, ঠিক আছে, এই জিনিসগুলো। হ্যাঁ, শাহাদুল বলছে প্রশ্ন কি কঠিন হবে? প্রশ্ন কঠিন হওয়ার পসিবিলিটি খুবই বেশি, ঠিক আছে, খুবই বেশি প্রশ্ন কঠিন হওয়ার পসিবিলিটি আছে। বাংলাদেশের প্রচলিত অর্থনৈতিক ব্যবস্থা কি আছে, এইটার বৈশিষ্ট্য, বাংলাদেশের প্রচলিত অর্থনৈতিক ব্যবস্থার বৈশিষ্ট্য, এইটাও খুবই গুরুত্বপূর্ণ। বাংলাদেশের জাতীয় আয়ের বন্টন পরিস্থিতি, এইটা আমার দৃষ্টিতে এত বেশি গুরুত্বপূর্ণ না। মূল কথা হচ্ছে, দেখো বোঝার চেষ্টা করো, গুরুত্বপূর্ণ কিন্তু সব টপিকই, তোমাকে কিন্তু সব টপিকই পড়তে হবে। এর ভিতর থেকে বাছাই করে আমরা কিছু গুরুত্বপূর্ণ টপিক তোমাকে বলে দেওয়ার চেষ্টা করছি, এগুলো বেশি গুরুত্বপূর্ণ। যেমন এখান থেকে বিভিন্ন অর্থনৈতিক ব্যবস্থা, ওই ব্যবস্থাগুলো গুরুত্বপূর্ণ, এবং বাংলাদেশের প্রচলিত অর্থনৈতিক ব্যবস্থা কেমন সেটাও গুরুত্বপূর্ণ। সো এখান থেকে মোটামুটি মোটা দাগে আমরা দুইটা জিনিস পাইছি। এরপর হচ্ছে অর্থনৈতিক নির্দেশক সমূহ এবং বাংলাদেশের অর্থনীতির প্রকৃতি। এইটা খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায়, এখান থেকে প্রশ্ন আসবেই। যেহেতু তোমাদের অধ্যায় কম, সো সব অধ্যায় থেকে প্রশ্ন আসবে, এখান থেকে অনেক বেশি পরিমাণে আসবে। এখানকার সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো কি কি, টপিকগুলো কি কি? এই যে জিডিপি, জিএনপি এবং পিসিআই এর ধারণা খুব গুরুত্বপূর্ণ। বইয়ের বাইরে থেকে কোনো প্রশ্ন হবে না। তবে আমার ক্লাস যারা করছো, এসব ব্যাখ্যা করার সময় আমরা শুধু বইয়ের মধ্যে সীমাবদ্ধ ছিলাম না, বোঝানোর জন্য বাইরের অনেক অনেক উদাহরণ তোমাদের দেখাইছি। উত্তর করার সময় ওসব মাথায় রেখে উত্তর করলে বেশি নম্বর পাবা। দেশজ উৎপাদনে অর্থনীতির খাত সমূহের অবদান, এটা একটু 1 স্টার, একটু কম গুরুত্বপূর্ণ। কয়েকটি দেশের জিএনপি, জিডিপি মাথাপিছু আয়ের তুলনা, এইটার চাইতে বড় কথা হচ্ছে এই যে জিএনপি, জিডিপি এবং মাথাপিছু আয় নির্ণয় করার ব্যাপারটা আসতে পারে। হ্যাঁ, যে দুইটা দেশের, একটা দেশের কিছু তথ্য দেয়া থাকবে, এগুলো নির্ণয় করতে বলবে। এইখান থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে বাংলাদেশের অর্থনীতির
অগ্রসরতার গুরুত্বপূর্ণ প্রতিবন্ধকতা সমূহ। কেন আমরা অর্থনৈতিকভাবে আগাইতে পারতেছি না, এটা গুরুত্বপূর্ণ। উন্নত, উন্নয়নশীল এবং অনুন্নত অর্থনীতির ধারণা এবং এইটার বিস্তারিত ব্যাখ্যা। আমরা এখানে তাহলে গুরুত্বপূর্ণ কি পাইলাম? জিএনপি, জিডিপি, পিসিআই, জিএনপি, জিডিপি, পিসিআই নির্ণয়, আর পাইলাম হচ্ছে বাংলাদেশের অর্থনীতির অনগ্রসরতার পেছনের কারণ, আর উন্নত, উন্নয়নশীল এবং অনুন্নত অর্থনীতির ধারণা এবং এদের মধ্যে সম্পর্ক। ঠিক আছে? বিগত বছরের এমসিকিউ ছাড়া যদি মেইন বই পড়ি তাহলে কি ফুল মার্ক পাবো? ফুল মার্ক পাওয়ার জন্য তোমাকে লেখার প্র্যাকটিস করতে হবে, গাইডে প্র্যাকটিস করতে হবে, বই ভালো করে পড়তে হবে, ইত্যাদি সবকিছু করতে হবে। হুটহাট করে একটা আইটেম বলে দিলা যে এটার মাধ্যমে কি ফুল মার্ক পাবো, ভাইয়া এসব বলা লাগে না। একজন বলছে এক্সাম কি কঠিন হবে? আল্লাহ ভাইয়া, এই কথা বলতে বলতে তো অস্থির হয়ে যাচ্ছ। কঠিন হইলেই সমস্যা কি তোমার? কঠিন হইলেই সমস্যা কি? তুমি অ্যান্সার করতে পারবা, তুমি পড়ছো না, কনফিডেন্ট থাকো। কঠিন হওয়া মানে কি এরকম যে তোমাকে বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন দিয়ে দিবে? কঠিন হওয়া মানে তোমার বই থেকেই প্রশ্ন দিবে। এরপরে হচ্ছে লাস্ট অধ্যায়টা, বাংলাদেশের পরিবার কাঠামো এবং সামাজিকীকরণ। এখানে বিভিন্ন ধরনের বিভিন্ন প্রকার পরিবারের ধারণা, এটা থেকে প্রশ্ন আসে। পরিবার সাধারণ কার্যাবলী তো আছেই। আরেকটা গুরুত্বপূর্ণ হচ্ছে বাংলাদেশের মানুষের সামাজিক পরিবেশ, সামাজিক জীবন এবং মূল্যবোধ গঠনে সামাজিকীকরণের উপাদান সমূহ খুব গুরুত্বপূর্ণ। বাংলাদেশের গ্রামীণ, এই যে সামাজিকীকরণে পরিবার এবং পরিবারের সদস্যদের ভূমিকা, গ্রামীণ এবং শহরের সমাজে সামাজিকীকরণ প্রক্রিয়ার সাদৃশ্য বৈসাদৃশ্য, বাংলাদেশের সামাজিকীকরণ প্রক্রিয়ায় বিভিন্ন প্রতিষ্ঠানের ভূমিকা এবং প্রভাব। তার মানে এখানে মেন আলোচনা হচ্ছে সামাজিকীকরণটা হচ্ছে এখানে গুরুত্বপূর্ণ। সামাজিকীকরণের প্রভাব, তারপর হচ্ছে প্রক্রিয়া আর উপাদান, এটা গুরুত্বপূর্ণ, প্লাস বিভিন্ন প্রকার পরিবারটা গুরুত্বপূর্ণ। এই তো, এই কয়েকটা ইম্পর্টেন্ট টপিক তুমি পরীক্ষার শেষ মুহূর্তে দেখে যাবা। ইতিমধ্যে আশা করি অনেক কিছু দেখে ফেলেছো, অনেক কিছু পড়েই ফেলেছো। ঠিক আছে? ওকে, এবার আমরা একটু বোর্ড প্রশ্নের অ্যানালাইসিসটা দেখি যে কোন অধ্যায় থেকে নিয়মিত প্রশ্ন আসে। দেখতেই পাইতেছো যে এ পর্যন্ত প্রায় এই তৃতীয় অধ্যায় থেকে 9 বারই প্রশ্ন আসছে। লাস্ট কয়েক বছরের অ্যানালাইসিসে 9 বার প্রশ্ন আসছে, সবচেয়ে বেশি। আর 10 নম্বর অর্থনৈতিক ব্যবস্থা থেকে প্রায় 11 বার প্রশ্ন আসছে, এবং প্রত্যেক বছরই বেশি বেশি বিভিন্ন জায়গায় প্রশ্ন কিন্তু এসেই গেছে। প্রত্যেক বোর্ডে, ঢাকা বোর্ডে 11 বার আসছে, রাজশাহী বোর্ডে 8 বার। দেখো, দশম অধ্যায় আর তৃতীয় অধ্যায় এরা কখনো মিস করে নাই, কোনো বোর্ডই মিস করে নাই, এবং মোটামুটি বলা যায় যে প্রত্যেক বছরই প্রশ্ন আসছে, একাধিক প্রশ্ন আসছে। ঠিক আছে? এবং আরেকটা হচ্ছে যে পরিবার কাঠামো, এটাও খুবই গুরুত্বপূর্ণ ক্যাটাগরির মধ্যে পড়ে গেছে। সো এর মাধ্যমে বুঝতে পারলাম যে আসলে যেহেতু মাত্র 6টা অধ্যায়, সো আমরা এখানে ইজিলি ধরেই ফেলতে পারবো। এখন কিছু প্রয়োজনীয় জিজ্ঞাসা তোমাদের আছে, কিছু প্রয়োজনীয় জিজ্ঞাসা তোমাদের আছে, যেই প্রশ্নগুলো তোমরা করে থাকো যে পরীক্ষার সময় কি বলে, পরীক্ষায় সময় ব্যবস্থাপনা কিভাবে করব। তার মানে সময়ের মধ্যে সবগুলো প্রশ্নের উত্তর আমাদের করে ফেলতে হবে। এইটা আসলে আমরা কিভাবে করব? দেখো, ভয় পাও না, ভয়ের কিচ্ছু নাই, এখনো যথেষ্ট সময় আছে। 21 তারিখ থেকে পরীক্ষা শুরু, এখনো তোমাদের হাতে প্রায় 10 দিনের মতো সময় আছে, 10 দিনের বেশি সময় আছে। এই সময় আমি তোমাদের একটা কথা বলবো, পড়ার পাশাপাশি সময় ধরে উত্তর লেখার প্র্যাকটিস বাসায় শুরু করে দাও। এটা করতেই হবে। এখন থেকে তুমি যদি ঘন্টায় 3টা প্রশ্ন উত্তর করতে না পারো তাহলে কিন্তু আর পারবা না। এটা এখন থেকে প্র্যাকটিস করো, এটা তোমাকে মাস্ট করতে হবে। আর পরীক্ষার হলে কি করবা, একটা অ্যানালগ ঘড়ি ব্যবহার করবা। যদি স্মার্ট ওয়াচ নিতে দেওয়ার কথা না, নিয়ে যাবা না, তাহলে রেখে দিবে। ঠিক আছে? অ্যানালগ ঘড়ি নিয়ে যাবা, সেই ঘড়ি দেখে দেখে হচ্ছে সময় নির্ধারণ করবা। প্রত্যেকটা প্রশ্নের জন্য তুমি 20 মিনিট করে বরাদ্দ রাখবা। চেষ্টা করবা 20 মিনিটের ভেতরে, সেটা প্রথম প্রশ্ন হোক আর লাস্ট প্রশ্ন হোক, 20 মিনিটের ভেতরেই হচ্ছে লিখে ফেলার ট্রাই করবা। উত্তর লিখবা টু দা পয়েন্ট বা প্রাসঙ্গিক। ফুল ফল, গাছ, লতা পাতা, পশু পাখি এগুলো আলোচনায় আনবা না। যেটা জানতে চাইছে প্রথম লাইনে সে উত্তরটা দেওয়ার চেষ্টা করবা। টিচার খুশি হয়ে যাবে। প্রথম 5 মিনিট প্রশ্নপত্র স্ক্যানিং। অনেকেই প্রশ্ন পাওয়ার সাথে সাথেই ইনস্ট্যান্ট হচ্ছে উত্তর লেখা শুরু করে দেয়। যেহেতু তোমার বিজিএসে
কিছু প্রশ্ন লিখলে ফুল মার্ক পাওয়া যায়, কিছু প্রশ্ন লিখলে ফুল মার্ক পাওয়া যায় না। তো তুমি প্রথমে ফুল প্রশ্নটা একটু দেখে নিবা যে তোমার কোন কোন প্রশ্ন কমন পড়লো এবং কমন পড়ার ভেতরে কোন প্রশ্নটা তুমি সবচেয়ে ভালো লিখতে পারো, ওইটা সবার আগে শুরু করবা। এবং কোন 5টা প্রশ্ন লিখলে তুমি সবচেয়ে বেশি মার্ক পাবা বলে মনে হচ্ছে, ওই 5টা প্রশ্ন লিখবে, এটাকে সিলেক্ট করে নিতে হবে। ঠিক আছে? সো শুরুতে একটু এটা স্ক্যানিং করতে হবে এবং লাস্টে যখন তোমার লেখা শেষে তুমি যাতে একটা রিভিশন যাতে দিতে পারো বানানগুলোর জন্য, এবং কোনো ছোটখাটো প্রশ্ন লেখা বাদ দিছো কিনা এইটা বের করার জন্য যদি তুমি কোনো একটা রিভিশন দেওয়ার সুযোগ যাতে তোমার থাকে, এইটা ব্যবস্থা করবা। অনেকে বলতেছে যে কলম কোনটা নিয়ে যাব। তুমি চাইলে একটা নীল কালির কলম নিতে পারো, নীল অথবা সবুজ। তবে সবুজটা অনেকেই ফলো করতে না করে, তুমি নীলটা নিয়ে যাও। তোমার কালো কলমের পাশাপাশি একটা নীল রঙের কালি হয় এরকম একটা কলম নিয়ে যাবা। ওইটাতে তুমি কি করবা, ওইটা তোমার বেশি কাজ নাই। ধরো আমি আসলে এটা কখনো করতে বলিও না, বাট আজকে অনেকে যে জিজ্ঞেস করা তাই বলতেছি। এটা যদি তোমার একটা পৃষ্ঠা হয়, এই পৃষ্ঠায় তুমি তো প্রথমত হচ্ছে মার্জিন তোমাকে টানতে হবে, রাইট? মার্জিনটা হচ্ছে একদম ঠিকঠাক 1 স্কেল ধরে এদিকে টেনে দিবা, একদম পাক্কা 1 স্কেল, তার মানে 1 ইঞ্চি পরিমাণ। ঠিক আছে? এইদিকে আরো 1 স্কেল টেনে দিবা। এইটুকু টানার পর নীল কালির কলমটা বাধ্যতামূলক কিন্তু না, না নিলেও কোনো সমস্যা নাই, না নিলেও কোনো সমস্যা নাই। বাট যদি তুমি নিয়ে যাও তাহলে চেষ্টা করবা নীল কালি কলমটা এইখানে ইউজ করতে, যে 1 নং প্রশ্নের উত্তর লিখে একটা দাগ দিলা, এই জায়গাটা তুমি ইউজ করতে পারো। এবং তুমি ইউজ করতে পারো যখন ক নাম্বার উত্তর লিখবে, এখানে লিখবা ক নং দাগ দিয়ে, এরপর তুমি হচ্ছে তোমার যেই কালো কালির কলম তুমি নিয়ে যাবা সেটা দিয়ে তুমি এখানে উত্তর লিখে দিবা। আবার তুমি হচ্ছে নীল কালি দিয়ে এটাও করতে পারো, যে খ নাম্বার যখন শুরু হবে তখন খ নং লিখলা, লিখে তারপর হচ্ছে এখানে তুমি খ নাম্বার উত্তর লিখবা। তবে আমি বলতেছি এটা কিন্তু বাধ্যতামূলক না, তুমি এক কালো কালির কলম দিয়ে সবকিছু করে ফেলতে পারো, কালো কালির কলম দিয়ে সবকিছু করে ফেলবা, আদার্স কালির কোনো দরকার নেই। কেউ যদি একান্তই মনে করো নিতে পারো, বাট নেওয়ার কোনো দরকার নাই। তুমি কালো কালি দিয়েই এরকম আলাদা আলাদা মার্ক করে কিন্তু লিখতে পারবা, সেটাও হচ্ছে চোখে পড়বে। অবশ্যই অবশ্যই প্রশ্নের এই যে নাম্বারটা এরকম আলাদা করে দিবা যাতে টিচারের চোখে পড়ে। একটা প্রশ্ন লেখা শেষ, কমপক্ষে 2-3 লাইনে একটা গ্যাপ রেখে পরের প্রশ্নের নাম্বারটা দিবা। ঠিক আছে? আর হুদায় হুদায় এই সমস্ত আর একটা কালি নিতে গেলে সময় নষ্ট হয়। সো একটা কালি দিয়ে ধুমধাম লিখে দিবা। আমি সাজেস্ট করব সেম কালি ইউজ করো, সেম কলম, সেম কলমটা ইউজ করো, দরকার নাই এদিক সেদিক করার। এখন আরেকটা প্রশ্ন এরকম আসে যে প্রশ্ন কিভাবে উত্তর করলে আমি সবচেয়ে বেশি নম্বর পাবো। ইতোমধ্যেই শিখো ইউটিউব চ্যানেলে এই ভিডিওটা কিন্তু আছে। এই ভিডিওটা তোমাদের আমি ক্লাসে একাধিকবার দেখতে বলেছিলাম। ক নং দেখি কি যেন একজনের প্রশ্ন করলা। সব বোর্ডের প্রশ্ন একই রকম হয়, তুমি বোর্ডের প্রশ্ন এক হবে কি হবে না এগুলো না তোমার চিন্তার কারণটা কি? তোমার সামনে আসবে, তুমি উত্তর করে দিবা। ঠিক আছে? ক নং লিখে তার নিচে, ভাইয়া উত্তর কি ক নং লিখে তার, হ্যাঁ আমি দেখাচ্ছি, আমি ওটাই দেখাচ্ছি যে তুমি হচ্ছে খাতায় ঠিক কত পৃষ্ঠা লিখবা এবং কিভাবে উত্তরটা লিখবা আমি ওটা দেখাই দিচ্ছি। একদম খুবই সহজ হিসাব। এইটা একটা পৃষ্ঠা, এটা একটা পৃষ্ঠা। তুমি তো হচ্ছে মার্জিন তো টেনে নিবাই, এদিক দিয়ে মার্জিন থাকবে, এদিক দিয়ে মার্জিন থাকবে। যদি মার্জিন টানার সময় তোমার না কুলায় তুমি ভাঁজ করে নিবা কাগজটা, এরকম এদিকে একটা ভাঁজ করবা, এদিকে একটা ভাঁজ করবা, এবং তুমি কখনোই এইটুকুর ভেতরে কিছু লিখবা না। চেষ্টা করবা এই পাশেও 1/2 ইঞ্চি বা তারও কম জায়গা জুড়ে তোমার লেখা যাতে না যায়, একটু এদিকে রাখার চেষ্টা করবা। প্রশ্ন উত্তর লেখার সময় এইখানে তো লেখবা হচ্ছে 1 নং প্রশ্নের উত্তর, এইভাবে লিখবা। এবং প্রশ্নের উত্তরের সময় এইভাবে ক নং উত্তর, আমি এটা ফলো করতাম, আমি লিখতাম ক নং উত্তর লিখে একটা দাগ দিতাম, তারপর হচ্ছে উত্তরটা লিখতাম। উত্তরটা কি? ধরো বাংলাদেশের রাজধানী ঢাকা বললাম, বাংলাদেশের রাজধানী ঢাকা, অথবা শুধু ঢাকা লিখে দিলাম।
এরপর হচ্ছে আমার খ নং উত্তর, নিচে একটা দাগ দিয়ে আমি এখান থেকে তারপর লেখা শুরু করবো, এখান থেকে লেখা শুরু করব। ঠিক এই প্রসেসটা ফলো করবা, ঠিক আছে? সেম ভাবে তুমি হচ্ছে যখন গ নম্বর উত্তরটা লিখতে যাবা, গ নম্বরের ক্ষেত্রে এরকম তো মার্জিন তো থাকবেই বা তোমার ভাঁজ করা থাকবে, তখন এই যে এখানে গ নং উত্তর দিয়ে তারপর হচ্ছে নিচে থেকে গ নাম্বার প্রশ্ন উত্তর লেখা শুরু করবা, ঠিক আছে? সো ক এবং খ এর জন্য এক পৃষ্ঠা মনে রাখো, ক এবং খ এর জন্য এক পৃষ্ঠা, গ এর জন্য এক পৃষ্ঠা এবং অন্য একটা পৃষ্ঠার অর্ধেক 1.5 পৃষ্ঠা, আর ঘ নম্বরের জন্য কমপক্ষে 1.75 পৃষ্ঠা, মানে 1.5 পৃষ্ঠার বেশি। এবং গ নাম্বার যেইখানে গিয়ে শেষ হবে, ঘ নাম্বার ওইখানে শুরু না করে নতুন একটা পৃষ্ঠায় ঘ নম্বর শুরু করবা, নতুন একটা পৃষ্ঠায় কি করবা, ঘ নম্বর শুরু করবা। আমি যদি হচ্ছে এখানে এঁকে দেওয়ার চেষ্টা করি পৃষ্ঠাগুলা, ধীরে ধীরে পৃষ্ঠা বড় হয়ে যাইতেছে আমার, হ্যাঁ? সমস্যা নাই। কয়টা পৃষ্ঠা নিয়ে, হাই হাই, 1 2 3 4 5 6টা নিয়ে ফেলছি। দেখো এই যে হচ্ছে আমাদের পৃষ্ঠা, এইটার ভিতরে থাকবে ক এবং খ, এই দুইটা। গ নাম্বার এখানে শুরু হবে, এইটুকু যাবে, এইটার কমপক্ষে অর্ধেক পর্যন্ত আসবে গ। ঘ নাম্বার শুরু হবে এইখানে, চেষ্টা করব এটা ফুল 2 পৃষ্ঠা ভরে দিতে, কমপক্ষে এই পর্যন্ত আমরা যাব। তাহলে 1 2 3 4 5 টোটাল 5 পৃষ্ঠা হবে আমার প্রশ্নের উত্তর, টোটাল 5 পৃষ্ঠা হবে। তো এই ভিডিওটা হচ্ছে ইতিমধ্যেই তোমরা অনেকেই হয়তো দেখেছো যে সৃজনশীল প্রশ্ন কিভাবে লিখতে হয় সেটা নিয়ে আমার একটা পূর্ণাঙ্গ ভিডিও কিন্তু শিখো ইউটিউব চ্যানেলে আছে। যদি এখনো প্রশ্ন লেখার প্যাটার্ন নিয়ে ঝামেলা থেকে থাকে, তাহলে আমি বলবো যে এই ভিডিওটা সার্চ করে দেখে ফেলো। শিখো ইউটিউব চ্যানেলে যাবা, গিয়ে পপুলার সেকশনে গেলে তুমি সহজেই ভিডিওটা খুঁজে পাবা, ঠিক আছে? সহজেই খুঁজে পাবা। সো সৃজনশীলে বেশি নম্বর পাওয়ার বেস্ট টেকনিক, এই কথাটা লিখে সাইডে তুমি শাহিদিন লিখে সার্চ দিবা, তাহলে দ্রুত পাবা। অথবা শিখো লিখে সার্চ দিবা, যাও শাহিদিন লিখো না, তুমি শিখো লিখবা, শিখো লিখবা যে সৃজনশীলে বেশি নম্বর পাওয়ার বেস্ট টেকনিক, সাইডে লিখবা শিখো, এরপর সার্চ দিবা, ভিডিওটা পেয়ে যাবা। এবং এই ভিডিওটা দেখে প্রশ্ন লেখার প্যাটার্ন, কিভাবে ক লিখতে হয়, কিভাবে খ লিখতে হয়, কিভাবে গ লিখতে হয়, কিভাবে ঘ লিখতে হয়, প্রত্যেকটা জিনিস আমি ধরে ধরে দেখাই দিছি। কয়টা স্টেপে গ লিখবা, কয়টা স্টেপে ঘ লিখবা, আমি স্টেপ বাই স্টেপ দেখাই দিছি। এবং সেই ভিডিওতে দেখাইছি আমি, চলো তোমাদের ভিডিওটা বের করে দেখাই দিই, শুধু শুধু এত সময় এদিকে নষ্ট না করে ডিরেক্টলি আমরা হচ্ছে শিখর ইউটিউব চ্যানেলে যাব। হ্যাঁ, প্রথমে ইউটিউবে ঢুকবো এইভাবে, ইউটিউবে ঢোকার পর যারা যারা ইউটিউবে দেখতেছো তোমরা তো জানোই যে তুমি এখন কোথায় আসো, তুমি তো শিখো ইউটিউব চ্যানেলে আসো। দেখো এই যে ইউটিউবে কিন্তু আমাদের অনেক কন্টেন্ট যায়, ইউটিউবে গিয়ে আমরা শিখর ইউটিউব চ্যানেলে ঢুকে যাব, শিখর চ্যানেলে ঢুকবো, ঢুকে আমরা এই যে ভিডিও সেকশনে যাব, এই ভিডিও সেকশন থেকে আমি ভিডিওর এই যে পপুলার সেকশনে যাব, পপুলার সেকশন, পপুলার সেকশনে কিছুটা একটু এরকম উপরে উঠাইলেই এখানে দেখো এই যে আমার ভিডিওটা, এই যে, এবং এই ভিডিওটা তুমি প্লে করলে দেখতে পারবা যে আমি আটকে রাখছি। এইখানে দেখো এই যে খ নাম্বার কয়টা লাইনে লিখতে হয়, কয়টা প্যারায় লিখতে হয় সব বলা আছে। তারপর হচ্ছে গ নাম্বারের স্টেপগুলো আমি কেমনে বানাবো, প্রথম প্যারায় কি থাকবে, দ্বিতীয় প্যারায় কি থাকবে, তৃতীয় প্যারায় কি থাকবে, সব বলে দেওয়া আছে, আমি ওখানে লিখে লিখে দেখাইছি, ঠিক আছে? সো এই ভিডিওটা মাস্ট দেখতে হবে, এই ভিডিওটা মাস্ট দেখতে হবে। ওকে, চলো আমরা হচ্ছে আরেকটু সামনে আগায় যাই, দেখি কি কি আছে। আচ্ছা, আরো কিছু প্রয়োজনীয় জিজ্ঞাসা বা গুরুত্বপূর্ণ লাইন আমাদের কাছ থেকে আছে। সেটা হচ্ছে এমসিকিউ যখন তুমি অ্যান্সার করবা তখন আমাদের একটা ভুল হয়ে যায়, তাড়াহুড়ো করে প্রশ্ন পড়ার সময় একটা শব্দ আমরা মিস করে ফেলি, কি না বোধক শব্দগুলো আমরা মিস করে ফেলি। যে ছোট্ট করে লেখা আছে না, আমরা না না দেখেই মনে করো এরকম যে নিচের কোনটি ঢাকার মানে নিচের কোনটি বাংলাদেশের রাজধানী, না আমরা পড়ে ফেলছি নিচের কোনটি বাংলাদেশের রাজধানী, না আর দেখি নেই ঢাকা দিয়ে ফেলছি।
কিন্তু আলটিমেটলি অন্য কিছু অ্যান্সার হবে। উদাহরণটা ভালো হলো না, বাট বোঝানোর জন্য বললাম আর কি। এটা ভালো করে খেয়াল করবা। প্রথমে অনুমানের উপর আস্থা রাখো, প্রথম অনুমানের উপর। ধরো কিছু প্রশ্ন তুমি দেখতেছো যে খুবই কনফিউজিং, আমি পারতেছি না, বাট কোথাও না কোথাও পড়ছি। ওই সময় অনুমান করে আমাদের অ্যান্সার করতে হয়, এবং বেস্ট টেকনিক হচ্ছে অনুমানের ক্ষেত্রে তুমি প্রথম অনুমানটার উপরে বেশি টার্গেট করবা, যে এটা যে অনুমান করছিলাম এটাই মনে হয় আসলে হয়ে যাবে। সহজ এবং নিশ্চিত উত্তরগুলো আগে দাগাবা। এবং আরেকটা বুদ্ধি আছে, সেটা হচ্ছে অপশন বাদ দিয়ে কল্পনা করা। যখন তুমি একটা সলিড অপশন পাচ্ছ না, তখন চিন্তা করবে যে 4টা অপশন যে আছে এর ভিতরে কোন অপশনটা এই প্রশ্নের সাথে একদম রিলেটেড না, আমি ওটা বাদ দিলাম, একটা বাদ দিলাম, 2টা বাদ দিলাম, দেখলাম যে আর 2টা আছে যেটা আমি বাদ দিতে পারতেছি না, তখন 2টার ভিতরে তুমি বেস্ট চিন্তাটা করবা যে কোনটা হইতে পারে, অ্যান্সার দেবা। এইভাবে অ্যান্সার করলে অনেক ক্ষেত্রে অনেক কিছু মিলে যায়। ওএমআর শিটে সঠিকভাবে বৃত্ত ভরাট করো, একেবারে পরিপূর্ণভাবে ভরাট করতে হবে। হ্যাঁ, টুকটাক আলাদা একটু ছোটখাটো করলে ওটা কিন্তু হবে না। আর প্রশ্নের সিরিয়ালটা হচ্ছে ঠিক রাখবা, যে তুমি কত নাম্বার সিরিয়ালটা অ্যান্সার করতেছো। দেখা গেল তুমি এখানে প্রশ্ন দেখছো হচ্ছে 20 নাম্বার, এর অ্যান্সার গুলো হচ্ছে 21 নাম্বার, 19 নাম্বারটা, সর্বনাশ হয়ে যাবে। ঠিক আছে, ওকে। তো এখন হচ্ছে আমরা এদিকে আর আলোচনা না করি, তোমাদের কিছু জিনিস আমি দেখাবো। সেটা হচ্ছে যেই স্পেশাল সাজেশনটা, যেটার জন্য হচ্ছে অনেকেই হচ্ছে অপেক্ষা করতেছো, আমি সেই সাজেশনটা তোমাদের একটু দেখাই। দেখো, এই প্রশ্ন ব্যাংকটা হচ্ছে আমাদের একেবারে বলা যায় খুবই প্রিমিয়াম একটা প্রশ্ন ব্যাংক। একেবারে প্রশ্ন ব্যাংক শুধু বলবো না আমি, এর ভিতরে হচ্ছে এমসিকিউ আছে প্রায় 500টার মতো, এবং সংক্ষিপ্ত প্রশ্ন, তারপরে হচ্ছে কি বলবো, হচ্ছে এই ক নম্বর, খ নম্বর, হ্যাঁ, এই যে এটা হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন, এটা তো ক নম্বর, মানে খ নম্বরের মধ্যে পড়ে গেছে। সো এটা হচ্ছে আমরা একটু ভালো করে দেখি, দেখার পর তোমরা যারা হচ্ছে এখনো এটা পাও নাই, অনেকে পেয়ে গেছো, যারা আমাদের পেইড ইউজার যারা আছো, তোমাদেরকে অ্যাপের মধ্যে দিয়ে দেওয়া হয়েছে। যদি খুঁজে না পেয়ে থাকো কোনো টেনশন নাই, এই ভিডিওর কমেন্টে দেখো একটা ড্রাইভ লিঙ্ক দেওয়া আছে, ডেসক্রিপশনে একটা ড্রাইভ লিঙ্ক দেওয়া থাকে, ওইটার ভিতরে ঢুকে তুমি হচ্ছে এই পিডিএফটা কিন্তু সংগ্রহ করে নিতে পারো। এবং এর ভিতরে তুমি খেয়াল করে দেখো, এই দেখো একেবারে গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত যে প্রশ্ন যেগুলো আছে, গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্নগুলো এখানে একেবারে সুন্দর করে সাজানো আছে। এখানে দেখতে পাইতেছো যে প্রথম প্রশ্নটা কি দিছে, দেখো, মুজিবনগর সরকারের কাঠামো ছকে উপস্থাপন করো। আমি একটু আগে বলেছিলাম যে এইটা খুবই গুরুত্বপূর্ণ টপিক। সো এই প্রশ্নগুলো এইভাবে দেখো, একদম সুন্দর করে সাজায় লেখা আছে, তুমি চাইলে এগুলো কিন্তু পড়ে ফেলতে পারতেছো, বুঝতে পারছো? এরকম হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্নগুলো আছে, আমরা হচ্ছে তোমাদের কিছু জ্ঞানমূলক প্রশ্ন একটু দেখাই। তার আগে হচ্ছেই চলে আসছে আমাদের এমসিকিউ গুলো, চলে আসছে এমসিকিউ গুলো একটু দেখাই তোমাদের। এই যে এমসিকিউ গুলো আছে এরকম ভাবে সুন্দর করে সাজানো, একেবারে 500টা এমসিকিউ। আমরা এই সিস্টেমটা হচ্ছে এর আগে যতবার আমাদের সাথে পেইড স্টুডেন্ট যারা যারা ছিল সবাইকে আমরা এরকম একটা ফাইনাল সাজেশন লাস্টের দিকে দিয়েছিলাম, যেগুলো থেকে কিন্তু ব্যাপক পরিমাণে কমন পড়েছিল। ঠিক আছে, সো তোমরা এই প্রশ্ন ব্যাংকটাকে যদি ভালো করে হচ্ছে ফলো করো, আমাদের প্রচুর পরিমাণে দেখো এমসিকিউ আছে, আমাদের হচ্ছে এখানে ক নম্বর আছে, তারপরে হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন আছে। দেখো আমি একটু তোমাদের জাস্ট দেখাই, হ্যাঁ, জাস্ট একটু দেখাই। 500 এমসিকিউ কিন্তু, বুঝতে পারছো? এটা একদম চারটিখানি আলাপ না, অধ্যায় ভিত্তিক ভাগ ভাগ করা আছে। এই যে বাংলাদেশের পরিবার কাঠামো সামাজিকরণ, এটার থেকে আছে, একেবারে অধ্যায় ভিত্তিক ভাগ ভাগ করে দেওয়া আছে। সো তুমি লাস্ট মোমেন্টে যদি আমাদের এই ফুল সাজেশনটা পড়ে যাও, আমি গ্যারান্টি দিচ্ছি, লাস্ট মোমেন্টে যদি এই ফুল সাজেশনটা তোমরা পড়ে যাও, যেখানে 100টা জ্ঞানমূলক প্রশ্ন আছে, 100টা অনুধাবনমূলক বা সংক্ষিপ্ত প্রশ্ন আছে, আর 500টা এমসিকিউ আছে অধ্যায় ভাগ ভাগ করে, লাস্ট মোমেন্টে পরীক্ষার আগের দিন বা এই মুহূর্তে তোমার যাদের পড়া শেষ হয়ে গেছে, এইটা যদি ঠিকঠাক পড়ে ফেলতে পারো, আমি নিশ্চিত তোমাদের কিন্তু এখান থেকে বিপুল পরিমাণ কমন চলে আসবে। ঠিক আছে, সো ইতিমধ্যেই একটু কমেন্টগুলো আমি একটু দেখতে চাই, যে যারা যারা হচ্ছে এটা পাইছো তারা আসলে কিভাবে পড়ছো, অ্যাপে কিভাবে, অ্যাপেও আচ্ছা আমাদের এই ড্রাইভ লিঙ্ক থেকে নিয়ে নাও না, আপাতত ড্রাইভ লিঙ্ক থেকে নিয়ে নাও,
যেহেতু হচ্ছে তুমি পাচ্ছ, আলটিমেটলি জিনিসটা তো তোমার দরকার, তাই না? এই জিনিসটাই তোমার দরকার, সেই জিনিসটা হচ্ছে তুমি কিন্তু এখানেই পেয়ে যাচ্ছ। যারা যারা হচ্ছে হাতের লেখা ভালো না হলে কি করব? হাতের লেখা ভালো না হলে দেখো, হাতের লেখা সুন্দর করা মানে হচ্ছে খুবই ডিজাইন করে লেখা না। হাতের লেখা সুন্দর করা মানে হচ্ছে আলটিমেটলি তোমার লেখাটা যাতে স্পষ্ট বোঝা যায় এইটা এনশিওর করা। শেষ করে দেব। যাতে স্পষ্ট বোঝা যায় এটা এনশিওর করতে হবে। সো হাতের লেখার ক্ষেত্রে তোমার টেনশন থাকবে তুমি লেখা যা লিখতেছো এইটা ইজিলি পড়া যাচ্ছে কিনা, ঠিক আছে? আর আমি আবার মনে করাই দেই, ক নাম্বার আর খ নাম্বার 1 পৃষ্ঠায়, গ নাম্বার 1.5 পৃষ্ঠা, ঘ নাম্বার 1.5 পৃষ্ঠার একটু বেশি, ঠিক আছে? আর লাস্ট মোমেন্টের প্রিপারেশনের জন্য আমাদের এই পিডিএফটা অবশ্যই অবশ্যই ফাইনাল একটা রিভিশন দিয়ে যাবা। আমি গ্যারান্টি দিচ্ছি এখান থেকে তোমাদের প্রচুর পরিমাণে কমন চলে আসবে, প্রচুর পরিমাণে এখান থেকে কমন চলে আসবে। সো এই পিডিএফটা পাবা কোথায়? কমেন্টে দেখো, পিন কমেন্টে একটা ড্রাইভ লিঙ্ক দেয়া আছে, ওখানে পেয়ে যাবা। আর তোমরা যারা পেইড ইউজার ছিলা তোমাদের কিন্তু গ্রুপের ভিতরেও এটা দিয়ে দেওয়া হয়েছিল, ঠিক আছে? এবং অ্যাপের ভিতরেও হচ্ছে, যেহেতু ওর খুঁজে যদি না পাও টেনশন করার দরকার নাই, এই পিডিএফ থেকে এই লিঙ্ক থেকে নিয়ে নাও, একই জিনিস, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ সো মাচ। তাহলে আজকে আর কথাবার্তা না বলি, তোমাদের সাথে দেখা হবে হচ্ছে সামনে কোনো দিন। তোমাদের সবার পরীক্ষা ভালো হোক এবং সবার পরীক্ষা সুন্দর হোক, সেই প্রত্যাশা ব্যক্ত করে আমরা আজকের মতো শেষ করতেছি। যাদের যাদের হচ্ছে কিছু বোঝার বাকি আছে, কিছু বুঝবা, এখনো সময় আছে, যারা আমাদের পেইড ইউজার তোমরা হচ্ছে ইয়েতে চলে যাও, আমাদের তোমাদের আর্কাইভ ক্লাসগুলোতে চলে যাও, সেগুলো একটু ভালো করে দেখে আসো। যেই ব্যাপারগুলো নিয়ে তুমি এখনো কনফিউজ, ওগুলো নিয়ে একটু সার্চ করো, বুঝে ফেলবা। দু একটা বিষয় তো হয়তো কনফিউশন আছে। আবার যারা হচ্ছে আমাদের পেইড ইউজার না, যারা হচ্ছে ফেসবুক ইউটিউবে আমাদেরকে দেখতেছো, তোমাদের এরকম বড় কোনো কনফিউশন থাকলে শিখরে ইউটিউব চ্যানেলে চলে যাও। ফাইনাল শর্ট ভিডিও আছে একটা বিজিএস এর উপরে, প্রায় 7-8 ঘন্টার মতো, ওইখানে সব অধ্যায় ভাগ ভাগ করে আলোচনা করা আছে, ওখান থেকেও দেখে ফেলো। সবার পরীক্ষা ভালো হোক, সবাই ভালো থাকো, বাই।